আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। এই শীতের রাত্রে যে যেখান থেকে আমাদের লাইভ ক্লাসটা দেখছেন সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। আর আপনারা যে যেখান থেকে দেখছেন একটু সবাই একটু কষ্ট করে কমেন্টে লিখেন যে আমার কথা আপনারা স্পষ্ট শুনতে পারছেন কিনা, আমার কথা স্পষ্টভাবে শুনতে পারছেন কিনা একটু কমেন্ট করে জানান। আজকে কিন্তু আমরা ইংলিশ গ্রামারের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যেখান থেকে বিগত সালে বিভিন্ন পরীক্ষাতে নিশ্চিত একটা কোশ্চেন আসে। অর্থাৎ একমাত্র বর্তমান বিসিএস এর সিলেবাস থেকে কিন্তু ন্যারেশনটাকে বাদ দেওয়া হয়েছে। বিসিএস এর সিলেবাস বাদে বাংলাদেশে যত চাকরির পরীক্ষা আছে, নিবন্ধন, প্রাইমারি সহ সকল পরীক্ষাতে কিন্তু ন্যারেশন থেকে একটা করে কোশ্চেন অবশ্যই আসে, কখনো মিস হয় না। আজকে আমরা সেই টপিকটা আলোচনা করব। আপনারা যারা যারা যুক্ত হয়েছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। একটু কমেন্ট করেন যে কথাগুলো শোনা যাচ্ছে কিনা, আমার কথা ক্লিয়ার ভাবে আপনারা শুনতে পারছেন কিনা। আমার কথা ক্লিয়ার শোনা যায় কিনা আমাকে অবশ্যই একটু কমেন্ট করে আপনারা জানাবেন। আজকে আমরা ইংলিশের খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, ন্যারেশন। ন্যারেশন থেকে কিন্তু আপনাদের নিবন্ধন পরীক্ষা, প্রাইমারি যে যেখানে পরীক্ষা দেন সব জায়গায় কিন্তু একটা কোশ্চেন এখান থেকে আসে। আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছেন। হ্যাঁ, ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা শুধু সেটা আমাকে একটু বলেন। হ্যাঁ, ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা সেটা একটু বলেন আমাকে। তাহলে আমরা ন্যারেশনটা শুরু করব। দেখেন, আমরা আজকে পড়বো ন্যারেশন। ন্যারেশন মানে হলো উক্তি, উক্তি বা কথা, আপনি যেটাই বলেন উক্তি। ন্যারেশন মানে কি? উক্তি, স্পিচ। ন্যারেশন মানে কি? এটার আরেকটা সিনোনিম আপনি বলতে পারেন স্পিচ বা জি স্যার, ক্লিয়ার শোনা যায়। গুড। তাহলে ন্যারেশন মানে কি? উক্তি বা কথা। আমাদের পরীক্ষায় কিন্তু ন্যারেশন কাকে বলে, কত প্রকার, কি কি সংজ্ঞা, এগুলো আসবে না। আমাদের পরীক্ষায় সরাসরি এক্সাম্পল দিবে, উদাহরণ দিবে। ওই উদাহরণটা বলবে যেটা ইনডাইরেক্ট আছে এটাকে ডাইরেক্ট করো, অথবা ডাইরেক্ট আছে ইনডাইরেক্ট করতে হবে। আমাদের কিন্তু ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট, ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট, এই ট্রান্সফরমেশনটা আসবে। আমাদের কিন্তু সংজ্ঞা আসবে না। তারপর আমাদের শিখতে হবে ন্যারেশন মানে উক্তি বা কথা। ন্যারেশন প্রধানত, ন্যারেশন হলো দুই প্রকার। ন্যারেশন কয় প্রকার? দুই প্রকার। ডিরেক্ট ন্যারেশন, ডিরেক্ট ন্যারেশন আর ইনডিরেক্ট ন্যারেশন। ইনডিরেক্ট ন্যারেশন, ডিরেক্ট ন্যারেশন মানে প্রত্যক্ষ উক্তি, আর ইনডিরেক্ট ন্যারেশন মানে কি? পরোক্ষ উক্তি। অর্থাৎ ডিরেক্ট ন্যারেশনটা কি? যে বক্তা তার মানে যে একজনের বক্তব্য, অর্থাৎ যে বক্তা যে কথা বলে সে যদি হুবহু তার কথাটা অন্য কারোর কাছে প্রকাশ করে, বা তার কথাটা সরাসরি হুবহু অন্য আরেকজনের কাছে কি করে? ব্যাখ্যা করে বা বলে, সেটাকে বলা হয় ডিরেক্ট। আর ইনডিরেক্ট হলো মানে যে বলবে সে যদি ওইটা তার নিজের মতো করে বলে, মানে হুবহু না, কিন্তু সে তার নিজের মতো করে একটু ঘুরিয়ে নিজের মতো করে বলছে, তখন সেটা হয় ইনডিরেক্ট ন্যারেশন। আমি যদি বলি রহিম বলল
আমি আহ, আহ, বাড়ি যাব। রহিম বলল আমি বাড়ি যাব। এবার আমি এটা ইনডাইরেক্ট করে কি বলবো, রহিম বলল যে সে বাড়ি যাবে। তার মানে এই কথাটা বক্তা যা বলছে বা উক্তিদাতা যেটা বলছে সরাসরি সেইভাবে না বলে যে বলছে তার নিজের মতো করে কথাটা বলা হচ্ছে। এটা হলো ইনডাইরেক্ট নারেশন। এখন ডিরেক্ট ইনডিরেক্ট কাকে বলে এগুলো কিন্তু আমাদের পরীক্ষা আসবে না। তাহলে ডিরেক্ট নারেশন হচ্ছে বক্তা যেটা বলছে সেটা হুবহু সেই ব্যাটা আরেকজনের কাছে প্রকাশ করা, আর ইনডিরেক্ট হলো বক্তা যেটা বলেছিল সেটা হুবহু না বলে যে বলছে এখন ওই কথাটা যে বলছে সেকে আরেকটু ঘুরিয়ে কথাটা বলা। এই হ্যাঁ স্যার আসেন, এখন আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট কিভাবে করতে হয় আমরা সেটা শিখবো। এই প্রকারভেদ সংজ্ঞা এগুলো আমাদের কাজে লাগবে না, আমাদের যেটা পরীক্ষা আসবে আমরা সেখানে চলে যাব। খেয়াল করেন, এখন আমরা ধরেন একটা বাক্য এখানে আগে লিখি আমরা, যেমন হি শি said to me I will go to Coxbazar. I will go to Coxbazar. কক্সবাজার ধরেন আমি বললাম নেক্সট ডে। নেক্সট ডে খেয়াল করেন আমি এখানে একটা বাক্য লিখেছি, আবার আরেকটা বাক্য আমি এখানে লিখলাম she will say অথবা she says to me I am happy. I am happy. দেখেন এখানে আমরা দুইটা ন্যারেশনের অর্থাৎ দুইটাই কিন্তু ডিরেক্ট ন্যারেশনের দুইটা উদাহরণ আমরা এখানে লিখেছি। উপরে লিখেছি হি সেড টু মি আই উইল গো টু কক্সবাজার নেক্সট ডে, আগামী দিন আমি কক্সবাজার যাব। she says অথবা she will say to me, সে আমাকে বলল I am happy, আমি সুখী। দেখেন আমি এখানে দুইটা উদাহরণ লিখেছি এবং দুইটা ডিরেক্ট ন্যারেশনের। এখন এই দুইটা আমরা এই সেন্টেন্সের কোনটা কোন ওয়ার্ডটার নাম কি সেটা কিন্তু আমাদের জানাটা খুব জরুরি। তাহলে আমরা এখন মূল আলোচনায় ফিরে এসেছি, অর্থাৎ আমাদের পরীক্ষায় যা আসবে যেটা আমাদের পরীক্ষার জন্য প্রয়োজন আমরা এখন সেই জায়গায় চলে এসেছি। তাহলে খুব গুরুত্ব একটু খেয়াল করেন আপনারা। দেখেন এই যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডটা হলো সেড। উইল সে বা সেস এটা হলো ভার্ব, এটা হলো পাস্ট ফর্ম অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম, এটা হলো পাস্ট অর্থাৎ পাস্ট ইনডেফিনিট টেন্স, আর এটা হলো ফিউচার, এটা কি ফিউচার ইনডেফিনিট, আর এটা হলো প্রেজেন্ট ইনডেফিনিট। এটা আপনি কিন্তু আপনারা সবাই চিনবেন। সেটটা হলো পাস্ট ইনডেফিনিট, আর উইল সে হলো ফিউচার ইনডেফিনিট, আর সেসটা হলো কি প্রেজেন্ট ইনডেফিনিট। এখন এই যে ভার্বটা আমরা শিখলাম, এই ভার্বটাকে বলা হবে রিপোর্টিং ভার্ব। এই ভার্বটার নাম হলো রিপোর্টিং ভার্ব। এই নামগুলো কিন্তু মনে রাখতে হবে আমাদের। রিপোর্টিং ভার্ব, এই ভার্বটার নাম কি রিপোর্টিং ভার্ব। আর এই যে দুইটা সি দেওয়া আছে এই দুইটাই কিন্তু রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। আমি সংক্ষেপে লিখলাম আরএস বলতে রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং আরভিএস, এটা হলো রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। এইটা কি রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। আর এই যে পরে যে টু মিটা দেওয়া আছে, এই যে মিটা দেওয়া আছে, এই মি এটা হলো রিপোর্টিং ভার্বের অবজেক্ট। তাহলে দেখেন ইনভার্টেড কমার আগে যে অংশটা আছে এর আগের অংশে যে ভার্বটা দেওয়া আছে এই ভার্বটা হলো রিপোর্টিং ভার্ব, এর রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, পরে হচ্ছে রিপোর্টিং ভার্বের কি অবজেক্ট। এবার আসেন ইনভার্টেড কমার মধ্যে আমাদের যে অংশটা দেওয়া আছে বা যে মেইন যে বাক্যটা দেওয়া আছে, ক্লজটা দেওয়া আছে, সেটা হলো আই উইল গো টু কক্সবাজার নেক্সট ডে। দেখেন এই ইনভার্টেড কমার ভিতরে যে অংশটুকু দেওয়া আছে বা সেন্টেন্সটা দেওয়া আছে এইটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। এটাকে কি বলা হয় রিপোর্টেড স্পিচ, মানে এটা হলো মূল বাক্য।
এই ন্যারেশনের যে এখানে দুইটা পার্ট আমি দেখছি, এখানে দুইটা ক্লজ আছে, কিন্তু এখানে একটা ক্লজ আছে, এখানে আরেকটা ক্লজ আছে। তাহলে এই ক্লজ বা বাক্য অংশটাকে পুরোটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ, অর্থাৎ সাবজেক্ট থেকে শুরু করে পুরো অংশটাকে বলা হবে কি রিপোর্টেড স্পিচ। মানে বক্তা যে কথাটা বলছে সেই কথাটা অর্থাৎ মূল বক্তব্যটা বা মূল কথাটাকেই বলা হয় রিপোর্টেড স্পিচ। তাহলে বক্তা যে কথাটা বলছে সেই মূল কথাটা বা ওই বাক্যের ওর যে আসল কথাটা, সেই আসল কথাটা বা বর্ণনামূলক যে কথাটা বলছে সেটাকে বলা হবে রিপোর্টেড স্পিচ। দেখেন এই বাক্যে আই অ্যাম হ্যাপি, এই অংশটা হলো রিপোর্টেড স্পিচ। এবার এটা হলো রিপোর্টেড স্পিচের সাবজেক্ট, রিপোর্টেড স্পিচের ভার্ব আর রিপোর্টেড স্পিচের বাকি অংশ। কারণ আমরা জানি একটা সেন্টেন্সে সাবজেক্ট ভার্বের পরে অবজেক্টও থাকতে পারে, কমপ্লিমেন্টও থাকতে পারে, অ্যাডভার্বও থাকতে পারে। তাহলে এইখানে আমরা এজন্য আমরা বলি সাবজেক্ট ভার্ব এক্সটেনশন। আমরা একটা অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার বলি কি সাবজেক্ট ভার্ব এক্সটেনশন। এক্সটেনশন মানে হতে পারে অবজেক্ট, এক্সটেনশন মানে হতে পারে কমপ্লিমেন্ট, এক্সটেনশন মানে হতে পারে অ্যাডভার্ব। তার মানে আমরা যদি বলি সাবজেক্ট ভার্ব অবজেক্ট, ভাই এই কথাটা কিন্তু পুরোপুরি মানে মিথ্যা না, কিন্তু পূর্ণাঙ্গ উত্তর কিন্তু এখানে আসে না। তার মানে আমরা বলবো সাবজেক্ট ভার্ব এক্সটেনশন, এক্সটেনশন মানে অবজেক্ট হতে পারে, কমপ্লিমেন্ট হতে পারে, অ্যাডভার্ব হতে পারে। তাহলে দেখেন আই উইল গো, এইখানে আপনি সাবজেক্ট ভার্ব এই অংশটা কিন্তু অবজেক্ট না, এই অংশটা কিন্তু অ্যাডভার্ব। এই অংশটা কি অ্যাডভার্ব। টু কক্সবাজার নেক্সট ডে, আমরা কোথায় যাব কক্সবাজারে যাব। তাহলে টু কক্সবাজার এইটাকে বলা হবে অ্যাডভার্ব অফ প্লেস, আর নেক্সট ডে এটাকে বলা হবে অ্যাডভার্ব অফ টাইম, সময় বোঝাচ্ছে পরের দিন। সেম এইখানে রিপোর্টেড স্পিচের মধ্যে দেখেন দেওয়া আছে সাবজেক্ট, দেওয়া আছে ভার্ব, আর এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভ মানে কি কমপ্লিমেন্ট। অ্যাডজেক্টিভ মানে কি ওটা কমপ্লিমেন্ট হিসেবে বাক্যে কাজ করে। তাহলে সবাই একটু বলেন এই নামগুলো কি আপনারা বুঝতে পেরেছেন কিনা? সবাই একটু কমেন্ট করে বলেন তো, আমি যে নামগুলো আপনাদেরকে বলেছি যে কোনটার কি নাম, এই নামটা কি আপনারা বুঝতে পেরেছেন কিনা সেটা একটু বলেন। যদি বুঝে থাকেন তাহলে এখন আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলো একটু মন দিয়ে শুনেন। পরিবর্তন হয়, অর্থাৎ ইনডিরেক্ট থেকে ডিরেক্ট বা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে হলে আমাদের কিছু পরিবর্তন, এটা ফিক্সড পরিবর্তন, এই নিয়মটা কিন্তু আমাদের মেনে তারপরে চেঞ্জ করতে হবে। যদি আমরা এই পরিবর্তনের নিয়মটা না মেনে খামখেয়ালি বা নিজের মতো করে পরিবর্তন করি তাহলে কিন্তু হবে না। প্রত্যেকটা ওয়ার্ড বা প্রত্যেকটা পার্টস অফ স্পিচের পরিবর্তনের কিন্তু একটা নিয়ম আছে। তাহলে সেই নিয়মগুলো আমরা এখন শিখবো, একটু খেয়াল করেন। দেখেন আমি বলেছি এটা হলো রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, রিপোর্টিং ভার্বের অবজেক্ট। তাহলে আমি প্রথম যেটা মনে করব সেটা হলো টেন্সগত পরিবর্তন। দেখেন টেন্সগত পরিবর্তনটা কি সবাই শুনতে পারছেন কিনা একটু বলেন আমাকে, সবাই একটু কমেন্ট করবেন। দেখেন রিপোর্টিং ভার্বটা, রিপোর্টিং ভার্ব মানে কোনটা, এটা আমি রিপোর্টিং, রিপোর্টিং ভার্বটি, রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট অথবা কি ফিউচার, ফিউচার টেন্স হলে হলে রিপোর্টেড, রিপোর্টেড স্পিচ, রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্স হলে রিপোর্টেড স্পিচ এর, রিপোর্টেড স্পিচ এর টেন্স, টেন্সের কোনো পরিবর্তন হবে না, কিন্তু পাস্ট টেন্স হলে, পাস্ট টেন্স হলে পরিবর্তন হবে। খেয়াল করেন আমি কি বলেছি, একটু গুরুত্ব দেন। দেখেন রিপোর্টিং ভার্ব মানে এই যে ভার্বটা, সাবজেক্টের পরে যে ভার্বটা দেওয়া আছে, রিপোর্টিং ভার্বটি যদি প্রেজেন্ট টেন্সে থাকে অথবা ফিউচার টেন্সে থাকে, তাহলে অর্থাৎ এইখানে যে ভার্বটা আছে এই ভার্বটা যদি প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্সে থাকে, তাহলে আমার যে সামনে যে রিপোর্টেড স্পিচ দেওয়া আছে এই রিপোর্টেড স্পিচে টেন্সগত কোনো পরিবর্তন করা যাবে না, যে টেন্স আছে সেই টেন্সে রেখে দিতে হবে। তার মানে দেখেন আমি যদি বলি শি উইল সে বা সেস, এটা কিন্তু ফিউচার টেন্স বা প্রেজেন্ট টেন্সে দেওয়া আছে,
তাহলে আমি এখানে আই অ্যাম হ্যাপি এটা প্রেজেন্ট টেন্সে আছে, অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে, আমাকে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে অ্যান্সার করতে হবে। এটা আমি কখনো পাস্টে করতে পারবো না। কিন্তু ভাই কথা হলো, যদি আমার রিপোর্টেড স্পিচটা পাস্ট টেন্স, রিপোর্টিং ভার্বটি যদি পাস্ট টেন্সে থাকে, তাহলে আমাকে রিপোর্টেড স্পিচের টেন্সগত পরিবর্তন করতে হবে। রিপোর্টিং ভার্বটি অর্থাৎ এই ভার্বটি যদি পাস্ট টেন্সে থাকে, তাহলে এই রিপোর্টেড স্পিচটা আমাকে টেন্সগত পরিবর্তন করতে হবে। কিন্তু এখানে ফিউচার বা প্রেজেন্ট টেন্স থাকার কারণে আমি রিপোর্টেড স্পিচের মধ্যে টেন্সের কোনো পরিবর্তন আনতে পারবো না। কথা বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন আমাকে। কথা ক্লিয়ার কিনা একটু জানাবেন। খেয়াল করেন এখন, তাহলে আমাদের পরিবর্তনটা কেমন হবে? পরিবর্তনটা কেমন হবে যদি পাস্ট টেন্স হয়, তাহলে পরিবর্তনটা টেন্সগত পরিবর্তনটা কেমন হবে? যদি ধরেন আমার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট ডিরেক্ট নারেশনটা যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থাকে, তাহলে ওইটা আমার ইনডিরেক্টে যে হবে পাস্ট ইনডেফিনিট, ওটা কি হবে? পাস্ট ইনডেফিনিট। রিপোর্টিং ভার্বটা যদি আমার থাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস, ওইটা ইনডিরেক্টে আমার হবে পাস্ট কন্টিনিউয়াস। একটু খেয়াল করেন, রিপোর্টেড স্পিচটা যদি থাকে প্রেজেন্ট পারফেক্ট, রিপোর্টিং ইনডাইরেক্ট হবে পাস্ট পারফেক্ট। আমি আবার একটু বলবো, লিখে নিয়ে আগে দেখেন, রিপোর্টিং ভার্বটি রিপোর্টিং ভার্বটি পাস্ট হলে রিপোর্টেড স্পিচটা যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকে, তাহলে এটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই পাশে লিখি 5 নম্বর। 5 নম্বরে বলা হয়েছে পাস্ট ইনডেফিনিট, পাস্ট পারফেক্ট থাকলে, পাস্ট ইনডেফিনিট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট। 6 নম্বর, পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। 7 নম্বরে দেখেন পাস্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, তার মানে ডাইরেক্ট নারেশনে যদি পাস্ট পারফেক্ট টেন্স থাকে, ইনডাইরেক্ট নারেশনেও পাস্ট পারফেক্ট টেন্স হবে, টেন্সগত কোনো পরিবর্তন এখানে আসবে না। দেখেন এরপরে 8 নম্বর হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস যদি থাকে সেম, প্রেজেন্ট পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস যদি থাকে, তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে আনচেঞ্জড, নো চেঞ্জ হবে, কোনো চেঞ্জ হবে না। 9 নম্বরে দেখেন যদি থাকে ফিউচার ইনডেফিনিট থাকলে কি হবে? ফিউচার ইনডেফিনিট যদি থাকে, তাহলে শ্যাল মোডাল অক্সিলারি ভার্বগুলো পরিবর্তন হবে। মোডাল অক্সিলারি ভার্বগুলো পরিবর্তনটা কেমন? মোডাল অক্সিলারি ভার্বের পরিবর্তনটা হলো শ্যাল থাকলে শুড, শ্যাল থাকলে উড, উইল থাকলে উড। শ্যাল থাকলে কিন্তু শুড বলা যাবে না, শ্যাল থাকলে শুড না, শ্যাল থাকলে উড, উইল থাকলে উড, মে থাকলে মাইট, ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট, ক্যান থাকলে কুড, শ্যাল থাকলে উড, উইল থাকলে উড। আর মাস্টের ক্ষেত্রে দুইটা আছে, আমি একটু পরে বলছি। দেখেন টেন্সগত পরিবর্তনটা আমরা আবার একটু খেয়াল করি। সেটা হলো ইন রিপোর্টেড স্পিচটা যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থাকে, তাহলে চেঞ্জ হয়ে পাস্ট ইনডেফিনিট হবে। যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে, চেঞ্জ হয়ে পাস্ট কন্টিনিউয়াস হবে। যদি প্রেজেন্ট পারফেক্ট থাকে, চেঞ্জ হয়ে পাস্ট পারফেক্ট হবে। যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকে, চেঞ্জ হয়ে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আমরা সকলের উদাহরণ করব, আপনাদের কনফিউশন রাখার দরকার নেই যে কি বুঝতেছি না বা কি, এগুলো আমরা সব এক্সাম্পল দিব। বিগত সালে করছেন তখন 100% ক্লিয়ার হয়ে যাবে। এখন যেটা বলি সেটা একটু শোনার মানে বোঝার চেষ্টা করেন। যখন আমি উদাহরণ দিব তখন 100% ক্লিয়ার হয়ে যাবে, এটা কোনো কনফিউশন থাকবে না। পাস্ট ইনডেফিনিট থাকলে কি হবে? পাস্ট পারফেক্ট। পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস।
পাস্ট পারফেক্ট নো চেঞ্জ হবে না। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস চেঞ্জ হবে না। ফিউচার ইনডেফিনিট টেন্স থাকলে হবে অর্থাৎ ফিউচার ইনডেফিনিট টেন্স আমরা জানি শ্যাল উইল থাকে, তাহলে শ্যাল উইল থাকলে উড লিখতে হবে। শ্যাল উইল থাকলে কি লিখতে হবে? উড লিখতে হবে, আর কোনো চেঞ্জ আসবে না। তাহলে আমরা টেন্সগত পরিবর্তনটা আমরা দেখে ফেললাম। এবার আসেন পার্সনগত কিছু পরিবর্তন আছে, সেই পরিবর্তনটা আমরা দেখে নিই। পার্সনগত কিছু পরিবর্তন আছে, সেই পরিবর্তনটা দেখে নিই। দেখেন পার্সনগত পরিবর্তনের দিকে আমরা একটু খেয়াল করি, সবাই একটু মনোযোগ দেন বোর্ডের দিকে। দেখেন পার্সনের পরিবর্তনের জন্য আমরা প্রথম রিপোর্টেড স্পিচের মধ্যে নজর দিব। দেখবো রিপোর্টেড স্পিচের ভিতরে যে সাবজেক্ট আর অবজেক্টটা থাকবে, এই সাবজেক্ট আর অবজেক্টটা বা রিপোর্টেড স্পিচের মধ্যে সাবজেক্ট অবজেক্ট অথবা পসেসিভ অ্যাডজেক্টিভ, তাহলে রিপোর্টেড স্পিচের ভিতরে যে প্রোনাউন বা নাউন অর্থাৎ সাবজেক্ট হিসেবে যে প্রোনাউন বা নাউনটা বসবে, অবজেক্ট হিসেবে যে নাউনটা বা প্রোনাউন বসবে, এবং পজেসিভ অ্যাডজেক্টিভ যেটা বসবে, এই নাউন বা প্রোনাউন এবং পজেসিভ অ্যাডজেক্টিভ এই তিনটার কি কি আছে এর ভিতরে। যদি আমি দেখি একটা প্রোনাউন নাউন পেয়েছি বা প্রোনাউন পেয়েছি বা পজেসিভ অ্যাডজেক্টিভ পেয়েছি, তাহলে দেখো ওইটা কোন পার্সনে আছে। যদি পার্সনটা আমরা দেখি, আগে পার্সনটা কি, যেমন ফার্স্ট পার্সন হলো আই উই, সেকেন্ড পার্সন হলো ইউ ইওর, আর থার্ড পার্সন বাকি সব হি শি দে ইট রহিম করিম যদু মধু কদু, সবগুলো কি থার্ড পার্সন। তাহলে আমার মনে রাখতে হবে রিপোর্টেড স্পিচের মধ্যে যদি কোনো ফার্স্ট পার্সন থাকে, তাহলে ওইটা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হবে। কি অনুযায়ী? সাবজেক্ট অনুযায়ী। রিপোর্টেড স্পিচের মধ্যে যদি ফার্স্ট পার্সন থাকে, তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন করতে হবে। যদি রিপোর্টিং ভার্বের ভিতরে মনে করেন এখানে যদি থাকে ইউ সেকেন্ড পারসন, তাহলে অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। আবার বলি রিপোর্টেড স্পিচের ভিতরে যদি ফার্স্ট পারসন থাকে, তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন করতে হবে। আর রিপোর্টেড স্পিচের মধ্যে যদি সেকেন্ড পারসন থাকে, ইউ ইওর থাকে, তাহলে ওইটা রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন করতে হবে। এখন বলেন ভার্বের হয় সাবজেক্ট অবজেক্ট, এর বাইরে তৃতীয় পক্ষ তো নাই, তাহলে থার্ড পারসন থাকলে আমি কার সঙ্গে পরিবর্তন করব? ফার্স্ট পারসন তো সাবজেক্টকে নিয়ে নিছে, সেকেন্ড পারসন নিয়ে নিছে অবজেক্টকে, তাহলে থার্ড পারসন আপনি কার সাথে পরিবর্তন করবেন? থার্ড পারসন তো আর ভার্বে, পারসন তো ভার্বের সাথে ভাই পরিবর্তন হতে পারে না। তাহলে আপনি এখানে যদি থাকে দে, এখানে যদি থাকে দে, আপনি কি কখনো এই তিনটার ভিতরে কারেক্টের সাথে পরিবর্তন করতে পারবেন? কারণ পারসন কখনো ভার্বের সাথে পরিবর্তন হয় না, হয় সাবজেক্টের সাথে নাহলে অবজেক্টের সাথে। এখন ফার্স্ট পারসন তো সাবজেক্টকে নিয়ে নিছে, সেকেন্ড পারসন তো অবজেক্টকে নিয়ে নিছে, তাহলে থার্ড পারসন কার সাথে পরিবর্তন করবেন? তার মানে থার্ড পারসনের কোনো পরিবর্তন হবে না। এটা আপনারা জানেন যে থার্ড পারসন পরিবর্তন হয় না। এটা এই কারণে যে ওখানে তো তৃতীয় কোনো পক্ষ নাই, তাহলে কার সাথে পরিবর্তন হবে? তার মানে কোনো পক্ষ না থাকলেই হবে না। কথা বুঝতে পেরেছেন কিনা? তাহলে থার্ড পারসন পরিবর্তন হবে না, তার মানে হি শি দে বা কোনো ব্যক্তির নাম, হ্যাঁ, এগুলো থার্ড পারসন, এগুলো থাকলে আপনি পরিবর্তন করতে পারবেন না। যদি দে থাকে দেই রেখে দিবেন, যদি হি শি থাকে রেখে দিবেন। ক্লিয়ার কিনা একটু বলেন? ক্লিয়ার কিনা একটু বলেন? হ্যাঁ ক্লিয়ার কিনা একটু বলেন। আমরা এবার বিগত সালের প্রশ্নগুলোতে সলভে চলে যাব, কারণ আমি এখনো যেটা শেখাচ্ছি এটা নিয়ম, আর এই নিয়মগুলো যদি আপনারা না জানেন তাহলে আপনারা প্রশ্নগুলোর অ্যান্সার করতে পারবেন না। এগুলো অনেকেরই জানা আছে, তবে একটু রিভিশন করা দরকার, কারণ সবার মনে নাই। এবার আমরা কিছু ওয়ার্ডগত পরিবর্তন আমরা অনেকে জানি, তারপর আমি একটু বলি। সেটা হলো আমরা জানি নাও থাকলে কি হয়? দেন। এগো থাকলে বিফোর, এগো থাকলে বিফোর, টুডে থাকলে দ্যাট ডে, নেক্সট ডে থাকলে দ্য ফলোইং ডে,
যদি থাকে ইয়েস্টারডে, ইয়েস্টারডে, ইয়েস্টারডে মানে গতকাল, তার মানে দা প্রিভিয়াস ডে, দা প্রিভিয়াস, দা প্রিভিয়াস ডে, বা দা ডে বিফোর, অথবা দা ডে বিফোর, দা ডে বিফোর মানে পূর্বের দিন। তাহলে এই জাতীয় কিছু সেন্স অর্থাৎ অ্যাডভার্বগত কিছু সেন্স আছে। এই সেন্স গুলো আপনারা জানেন, আর এই সেন্স গুলো আমরা কোন শীট থেকে বা বই থেকে আমাদের পড়ে নিলে হবে, এখানে লিখে সময় নষ্ট করার দরকার নেই। এবার আমরা পরীক্ষায় কি আসে বা পরীক্ষার প্রশ্নটা কিভাবে আসে সেটা যাব। এখন এতক্ষণে যা আমি আলোচনা করেছি এটা হলো ন্যারেশন, আপনারা কিভাবে অ্যানসার করবেন সেটা। তাহলে অ্যানসার করবেন, সেই অ্যানসারটা কি বা পরীক্ষা কি কোশ্চেন এসেছিল আমরা হুবহু দু একটা কোশ্চেন আমরা এখান থেকে এবার শুরু করি। আচ্ছা, এখানে যে দুইটা দেওয়া আছে আমরা দুইটা একটু অ্যানসার করি। হ্যাঁ, এই দুইটা আমরা সবাই একটু অ্যানসার করার চেষ্টা করি, 1 নম্বর আর 2 নম্বর। একটু চেষ্টা করেন তো আপনারা এই দুটো অ্যানসার করতে পারেন কিনা। কালিতে তো কালি কালি হয়ে গেছে, আমি একটু মুছে দিচ্ছি, আপনারা একটু দেখেন তো এই দুটো অ্যানসার করতে পারেন কিনা। আমি যে নিয়মগুলো বলেছি এই নিয়মগুলো দিয়ে একটু চেষ্টা করেন তো অ্যানসার করা যায় কিনা। আমি মুখে বলে দিব, যদিও অনেক কালি হয়ে গেছে তো বুঝতে পারবেন না লেখাটা। আমি মুখে বলে দিচ্ছি, এই দুটো একটু অ্যানসার করার চেষ্টা করেন, না পারলে তো আমি আছি, আমি তো সমাধান করেই দিব। হ্যাঁ, আমি যে নিয়মগুলো বলেছি সেই নিয়মগুলোর উপর ভিত্তি করে আপনারা একটু অ্যানসার করার চেষ্টা করেন এই দুইটার। প্রথমটা হলো 1 নম্বরে, she said to me I will go to Coxbazar next day. She will say বা says to me I am happy. দেখেন এই দুইটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। এই দুটো কোন সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্স। আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সকে অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে গেলে আমাদেরকে প্রথম কি করতে হবে? আমাদেরকে প্রথম রিপোর্টিং ভার্বের সাবজেক্টটা লিখে ফেলতে হবে। এবার রিপোর্টিং ভার্বটা লিখতে হবে। এখন খেয়াল করেন, যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব শুধু সেইড থাকে তাহলে আমরা সেইডকে রেখে দিব। যদি সেইড টু থাকে, তাহলে আমরা লিখবো টোল্ড। যদি সেইড এর পরে টু থাকে তাহলে আমরা টোল্ড লিখবো। যদি থাকে সে আমরা লিখবো টেলস। যদি থাকে উইল সে আমরা লিখবো উইল টেল। যদি থাকে সেস টু আমরা লিখবো, এই শুধু শেষ থাকলে আমরা চেঞ্জ করব না, শুধু শেষ থাকলে যা আছে তাই শেষ লিখবো, উইল সে লিখবো। কিন্তু যদি শেষ টু থাকে তাহলে আমরা টেলস লিখবো। শেষ উইল সে টু যদি থাকে তাহলে আমরা উইল টেল লিখবো। খেয়াল করেন এই জিনিসটা একটু খেয়াল করেন। অর্থাৎ রিপোর্টিং ভার্বটি পরিবর্তন কিভাবে হয়? অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে যদি শুধু সেইড থাকে তাহলে সেইড রেখে দিতে হবে, কিন্তু যদি সেইড টু থাকে তাহলে টোল্ড লিখতে হবে। অর্থাৎ সেইড এর পরে টু থাকলে টোল্ড এ পরিবর্তন হবে, শেষ থাকলে শেষ লিখতে হবে, উইল সে থাকলে উইল সে লিখতে হবে, শেষ টু থাকলে টেলস, উইল সে টু থাকলে উইল টেল হবে। তার মানে সেইড টু পরিবর্তন হয় টোল্ড, আর সে টু পরিবর্তন হয়ে টেল। কথা বুঝতে পেরেছেন কিনা একটু বলেন। এইবার আমরা সেই টুর পরিবর্তে টোল্ড লিখেছি, তার মানে এখানে she told me, ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে দ্যাট যোগ করব। ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে কি করব? দ্যাট যোগ করব। দ্যাট যোগ করার পরে আমরা এই পাশ পরিবর্তন করব। সবাই একটু অ্যানসার করার চেষ্টা করেন, আমি একটু দেখি। আমি অনেকক্ষণ ব্যাখ্যাটা বুঝিয়েছি, আমি আশা করি কয়েকজন মিনিমাম পারবে এখান থেকে অ্যানসারটা। আমি যেভাবে বুঝিয়েছি পারার কথা, একটু অ্যানসার করেন। আমাদের ইমরান ফকরি ভাই লিখেছে she says to me that she was happy। তারপরে সুমাইয়া আক্তার
সুমা একটা সময় লিখেছে she told me that she would go to Coxbazar the following day. Good. সুমা একটা সময় গুড। হ্যাঁ, মনের মতো একটা অ্যান্সার দিয়েছেন আপনি। সিনিকদা জাহান সোয়া লিখেছে she told me to he told to me that she would went to Coxbazar following day. সুমি আবার লিখেছে she will tell me that she was happy. সুমায়া সুলতানা লিখেছে I would went to Coxbazar the following day. সবাই একটু অ্যান্সার করেন, ভুল হয় সমস্যা নেই, ভুল হতে পারে, ভুল হলে কোনো সমস্যা নেই, আপনারা অ্যান্সারটা করেন। আমি তো দেখতে চাই যে আমি যে এতক্ষণ বুঝালাম, হ্যাঁ অনেক রুল গুলো বুঝালাম, আপনারা এগুলো বুঝতে পেরেছেন কিনা। আর কথা হচ্ছে আপনারা আমি এখন বোঝানোর সঙ্গে সঙ্গে যে 100% সবাই ধরতে পারবেন সেটা না, হয়তো কেউ একটু কম ধরতে পারছেন, কিন্তু এই ক্লাসগুলো রেকর্ডিং থাকবে, আপনারা এই ক্লাসগুলো মিনিমাম আরো 5-7 বার দেখবেন। আর আজকে আমি যখন আপনাদের পড়াবো আপনারা কোনো কিছু নোট করবেন না, শুধু বুঝবেন। আর ক্লাসটা রেকর্ডিং থাকবে, কালকে বা আমি ক্লাস শেষ করার পরে অবসর সময়ে আপনারা বসে বসে খাতায় নোটগুলো করবেন যে আমি যা লিখছি বা যা বলছি। এখন কিন্তু কেউ লিখতে যাবে না, তাহলে বুঝতে সমস্যা হবে। হ্যাঁ, ক্লাসের ভিতরে কোনো কিছু লেখার দরকার নেই। তাহলে অনেকেই অ্যান্সার করেছেন, আমরা একটু অ্যান্সার করা শুরু করি। দেখেন এই ধরনের কোশ্চেন কিন্তু আমাদের পরীক্ষায় এসেছে। আর যদি কেউ বাকি থাকেন কোশ্চেনের অ্যান্সার করেন, ভুল হলে সমস্যা নেই, অ্যান্সার করতে হবে, ভুল করলে কোনো সমস্যা হবে না। সবাই একটু অ্যান্সার করেন। মিশু ইসলাম মনি she tells me that she is happy. গুড, একটা মনে শান্তি পাওয়ার মতো একটা অ্যান্সার দিছে। মিশু ইসলাম মনি মনের ভিতরে শান্তি পাওয়ার মতো একটা অ্যান্সার দিছেন। she will tell me that she is happy. হ্যাঁ, খুব শান্তি পাইলাম মিশুর অ্যান্সারটা দেখে অনেকক্ষণ পরে। গুড, আসেন আমরা একটু অ্যান্সার করি। ভাই আমি যে রুলগুলো বলেছি সবাই একটু মনে করার চেষ্টা করেন আমি কি কি বলেছিলাম। আমি ওই রুলগুলো থেকেই কিন্তু আমি এই কোশ্চেনগুলো অ্যান্সার করা শুরু করব। এই কোশ্চেন দুটো যদি আপনারা ভালো করে বুঝেন, আশা করি অ্যাসার্টিভ সেন্টেন্সে কোনো কোশ্চেন আসলে আপনাদের মিস হবে না ইনশাআল্লাহ। আসেন, প্রথম আমি কি বলেছিলাম, অ্যাসার্টিভ সেন্টেন্সের যে রিপোর্টিং ভার্বের যে সাবজেক্ট আমি উভয় লিখে ফেলবো। তাহলে আমি করছি এখন ইনডিরেক্টের ক্ষেত্রে আমি প্রথম সাবজেক্ট সিটা লিখে ফেললাম, এটা চেঞ্জ হবে না, সেইটের পরে টু থাকে টোল্ড, সেটাতে টোল্ড, সেটা বাট তাহলে কি হবে বলবে এটা আমি এখানে লিখে দিব। শি টোল্ড মি, আমি বলেছি ইনভাইট দিয়ে আমি দ্যাট দিয়ে যুক্ত করে দেব, অর্থাৎ এখানে একটা ক্লজ এখানে একটা ক্লজ, দুটো ক্লজ আমি যুক্ত করব কি দিয়ে, দ্যাট দিয়ে। আইস আইস এর ফার্স্ট পারসন এর সঙ্গে পরিবর্তন হবে সাবজেক্টের সঙ্গে, দেন শি লিখলেন ছিলেন, তাহলে কি হবে শি। আই শি টোল্ড মি দ্যাট শি, শ্যাল হয়ে থাকলে আমি বলেছি কি হবে উড, শ্যাল থাকলে উড। ভাই শ্যালের পাস্ট ফর্ম কখনো শুড না, শ্যালের পাস্ট ফর্ম কখনো শুড না, শ্যালের পাস্ট ফর্ম উড, উইলের পাস্ট ফর্ম উড। যা মনে করে শ্যালের পাস্ট ফর্ম শুড তারা কিন্তু তাদের ভুল শিখেছেন। শ্যালের পাস্ট ফর্ম শুড না, শুড একটা ভালো কথা যে শুধুমাত্র কিসের উচিত অর্থে ব্যবহৃত, শুড মানে উচিত অর্থে। শুড কিন্তু কখনো প্রেজেন্ট পাস্ট ফর্ম বলতে পারবে না, শুডটা নিজে একটা স্বতন্ত্র মডেল হতে হবে। শ্যালের পাস্ট কখনো শুড না, শ্যালের পাস্ট উড, উইলের পাস্ট উড। she would would গোটা চলে ভাবে ভাবে would go to Coxbazar মানে next আমরা কি বলবো following day, next আমরা কি বলবো following day। এটা হলো আমাদের ইনডাইরেক্ট স্পিচ। সবাই ক্লিয়ার একটু বলবেন নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, নেট প্রবলেম নেট প্রবলেম তো অনেকদিন কেন নেট প্রবলেম হচ্ছে।
নেট প্রবলেম হয়, আজকে আবার নেট প্রবলেম হচ্ছে, দুর্ভাগ্য নাকি আমাদের? ঠিক আছে, তো 2 সেকেন্ড গেলেন। এখনো কি প্রবলেম হচ্ছে নেটের? জি হ্যাঁ, টোটাল ভাবে পরে ঘন্টার কোনো পরিবর্তন হয় না। নেটওয়ার্কে কি এখনো প্রবলেম হচ্ছে স্যার, নাকি ক্লিয়ার হয়েছে? নেটওয়ার্কের সমস্যা কি এখনো হচ্ছে? এখন কি নেটের সমস্যা আছে নাকি? জি প্রবলেম হচ্ছে গোপাল, অনেক নেটওয়ার্কে প্রবলেম হয় না, আজকে আবার problem দেখা দিচ্ছে। আরে আল্লাহ। বলেন তো নেটওয়ার্কের প্রবলেম কি ঠিক হয়ে গেছে নাকি অনেক প্রবলেম হচ্ছে? আরে আল্লাহ, কপালে খারাপ। এখন কি সমস্যা হচ্ছে? এখন ঠিক হয়ে গেছে না? এখন ঠিক হয়ে গেছে? এখন কি প্রবলেম ঠিক হয়ে? এখন কি শোনা যাচ্ছে কিনা একটু
করেন তাহলে আমরা শুরু করি এবার। হ্যাঁ, কিছুটা ক্লিয়ার হবে তাহলে আমরা শুরু করি। প্রায় 10-15 দিন নেটওয়ার্কে কোনো প্রবলেম দেখা দেয়নি, আজকে আবার হঠাৎ করে একটা প্রবলেম দিচ্ছে। কখন যে কি হয় কিছু বলা যায় না। খেয়াল করেন, অনেকদিন নেটওয়ার্কে ভালো ছিল, আজকে হঠাৎ করে প্রবলেম দেখা দিচ্ছে। এখন ওই সার্ভারের সমস্যা নাকি কিছু জানি না। দেখেন, এরপরে 2 নম্বরটা আমরা করব, শি উইল। শি উইল সে, তাহলে শি উইল সে টু আছে, তাহলে শি টেল অথবা টেলস, অথবা কি টেলস। তার মানে দেখেন এটা পাস্ট ফিউচার টেন্স দেওয়া আছে, এটা কোন টেন্স দেওয়া আছে, ফিউচার টেন্স, এটা প্রেজেন্ট টেন্স। তাহলে রিপোর্টিং ভার্বটি যদি ফিউচার টেন্স বা প্রেজেন্ট টেন্সে থাকে, রিপোর্টিং ভার্বটি যদি ভাই আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, 2-1 মিনিট ভিডিও ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে শি উইল টেল অথবা টেলস, টেলস, তাহলে টেলস মি, দেখেন দ্যাট দিয়ে আমি যোগ করে দেওয়ার পরে আই অ্যাম হ্যাপি, আই অ্যাম হ্যাপি, তাহলে এটা ধরেন আমি এখানে আই অ্যাম হ্যাপি আমি চেঞ্জ করে দিলাম, শি উইল টেল, এখানে আমি দিলাম ইউ, ইউ আর, ইউর অ্যাম না দিয়ে আমি দিলাম ইউ আর হ্যাপি, কারণ এটা সেকেন্ড পারসন, তাহলে একটু চেঞ্জ করে দিলাম। তাহলে ইউ আর এর জায়গায় আমি কি লিখবো, ইউ মি, তাহলে ইউ পরিবর্তন করে মির সাথে, তাহলে এখানে হবে আই, ইউ পরিবর্তন হবে মির সাথে, তাহলে মি হচ্ছে অবজেক্টিভ ফর্ম, তাহলে মি এর অবজেক্টিভ ফর্মকে আমি সাবজেক্টিভ ফর্ম বলে কি হবে, আই, আই। দেখেন এখানে কিন্তু আই এর পরে আর হয় না, আই এর পরে হয় এম, আই এম হ্যাপি, আই এম কি হ্যাপি। এখন খেয়াল করেন এখানে ফিউচার টেন্স বা এখানে প্রেজেন্ট টেন্স হলে এখানে টেন্স গত কোনো পরিবর্তন হবে না, তার মানে এখানে আমি যা হচ্ছে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স এখানে কিন্তু পাস্ট টেন্স করা যাবে না, কারণ কি রিপোর্টিং ভার্বটি ফিউচার টেন্স বা প্রেজেন্ট টেন্স থাকে, রিপোর্টেড স্পিচের টেন্স গত কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ রিপোর্টেড স্পিচের ভিতরে যে টেন্স থাকে সেটা রেখে দিতে হয়। কথা ক্লিয়ার কিনা, এবার কি কথা বোঝা যাচ্ছে কিনা একটু বলেন আমাকে, এবার ক্লিয়ার হয়েছে কিনা, আমার কথা শোনা যাচ্ছে কিনা, সবাই একটু কমেন্ট করে জানান। সবাই একটু কমেন্ট করে জানাবেন যে ক্লিয়ার ভাবে শোনা যাচ্ছে কিনা। সবাই একটু কমেন্ট করে জানাবেন ক্লিয়ার হচ্ছে কিনা। আরে কি সমস্যায় পড়লাম, 10টার সময় আবার আমার ক্লাস, এখন যদি নেটওয়ার্ক এভাবে সমস্যা হয় তাহলে কি হবে। স্যার কিছুই বুঝতে পারছি না, কেটে কেটে আসে, লিপ ভয়েস মিলে না, কথা আসতেছে না, স্যার প্রবলেম, স্যার কিছুই বুঝি না, কথা কেটে আসছে, প্রবলেম স্যার।
বেশ কয়েকজন একটু ভালো ছিল, আজকে আবার হঠাৎ করে স্যার অনেক ভালো করে বুঝাচ্ছিল, বাট আমাদের কপাল খারাপ, কার কপাল আল্লাহ জানে। লাইভটা স্যার, লাইভ কি আপনার লাইভ তো আপনার, আমি নেটের ওই লোকের কাছে, ওই যাদের কাছ থেকে নেট না ওনার কাছে ফোন দেওয়ার জন্য পাশে ছিলাম আর কি। হ্যাঁ, কিন্তু সে ফোন রিসিভ করলো না, ফোনটা হয়তো পাশে নাই, যে কি সমস্যাটা দেখার জন্য, যে ওদের সার্ভারের ওখানে কোনো প্রবলেম নাকি নেট স্লো কারণ কি জানার জন্য। কিন্তু ওকে পাইনি। এখন কি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু দেখেন তো। বেশ কিছুদিন ধরে আমাদের সমস্যা হয়নি, কিন্তু আজ হঠাৎ করে আবার সমস্যা দেখা দিয়েছে। স্যার কথা বলেন, জি একটু বল। আমি সেই পাশে নেটের সে অপারেটরের কাছে ফোন দেওয়ার জন্য পাশে গেছিলাম, কিন্তু ফোন রিসিভ করিনি। অনেকদিন সমস্যা হয়, আজকে হঠাৎ করে আবার এই সমস্যা দেখা দিচ্ছে। আমি প্রায় 10-15 দিন ক্লাস নিছি বিভিন্ন জায়গাতে কয়েকদিন, কিন্তু কোথাও কোনো প্রবলেম হয়নি। হঠাৎ করে আজকে এই সমস্যা হলো। এতক্ষণ আমার আরো 2টা সেন্টেন্স বোঝানো হয়ে যেত। ভাগ্যটা অনেক খারাপ আজকে। এখন কি শোনা যায়? আমি কি শুরু করবো আবার? ভাগ্যটা যে কত খারাপ। হ্যাঁ, কথা কি শোনা যায়? একটু কথা বলে তো, কথা শোনা যাচ্ছে কিনা? এবার দেখেন, আমরা আরো একটা বিগত সালে কোশ্চেন দেখো। আনিস আনিস said Anis said I must write a letter. I must write a letter. Anis said that I must write a letter. 1 নম্বর প্রশ্ন। He said 2 নম্বর প্রশ্ন। He said he said we must go. He said we must go. এই দুটো প্রশ্নটা অ্যানসার করেন তো সবাই। ক্লিয়ার না? ক্লিয়ার না? ক্লিয়ার না? ঠিক আছে। জি আপু ঠিক বলেছেন। যাক, সমস্যা যদি হয় এখন, এখন মনে হয় একটু সমস্যা কমছে। দেখেন কি হয়। অনেকদিন সমস্যা হয় না, আমি ক্লাস নেই, কিন্তু বেশ কিছুদিন কোনো সমস্যা ছিল, আজকে হঠাৎ করে আবার সমস্যা দেখা দিয়েছে। তাহলে এই দুটো কোশ্চেনের অ্যান্সার করেন তো একটু কমেন্টে সবাই।
I must write a letter. We must go. I must write a letter. We must go. অ্যান্সার করেন তো সবাই। তিন নম্বর আরেকটা দেই। He said we are all sinners. এই তিনটা কোশ্চেন অ্যান্সার করেন। আনিস told me, আচ্ছা এখন কি বুঝতে সমস্যা হচ্ছে নাকি এখন ঠিক আছে? দেখেন আমরা বেশি দেরি না করে, হ্যাঁ এখন শোনা যাচ্ছে আমাদের কপালটা খারাপ ভাই অনেক, কারণ আমরা যেভাবে শুরু করছিলাম এতক্ষণ আমরা দুইটা সেন্টেন্স শেষ করে ফেলতে পারতাম, কিন্তু ভাগ্য এতটা খারাপ যে নেটওয়ার্কের সমস্যা এখনই হতে হলো। দেখেন আনিস said I must write a letter, আনিস said we must go, he said we are all sinners। তিনটা বিগত সালে নিবন্ধন পরীক্ষাতে এসেছে। তাহলে আমরা একটু অ্যানসার কে কি করেছে একটু দেখে নেই। Anis told that he might write a letter, Anis said he might write a letter। হ্যাঁ ভাই মাস্ট থাকলে মাইট দেওয়া যাবে না, মাস্টের পরিবর্তন হয় দুইটা। খেয়াল করেন মাস্ট থাকলে ডিরেক্ট নারেশনে, মাস্ট থাকলে ইনডাইরেক্টে মাস্ট হতে পারে, হ্যাড টু হতে পারে। তাহলে মাস্ট হ্যাড টু হতে পারে, আবার কি হতে পারে মাস্ট রেখে দিতে হবে। তাহলে এইটা হলো মাস্ট, চির বাধ্যবাধকতা, চির বাধ্যবাধকতা, চির বাধ্যবাধকতা। আর এইটা হলো সাধারণ 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 মানে মানে চির বাধ্যবাধকতা নয় আর কি, চির বাধ্যবাধকতা নয়, সাধারণ কোনো ঘটনা, সাধারণ কোনো কি ঘটনা, চির বাধ্যবাধকতা নাই। খেয়াল করেন মাস্ট ডিরেক্ট নারেশনে যদি মাস্ট থাকে তাহলে ইনডাইরেক্টে পরিবর্তন হলে হ্যাড টু হবে, অথবা মাস্টই থেকে যাবে। তাহলে মাস্ট থাকলে দুই প্রকার হতে পারে, একটা হলো ইনডাইরেক্ট মাস্ট থেকে যেতে পারে, অথবা ইনডাইরেক্ট হ্যাড টু থাকতে পারে। এখন কখন মাস্ট থাকলে ইনডাইরেক্ট মাস্ট হবে, যখন ওই এই ডিরেক্ট নারেশনে মাস্ট দ্বারা চির বাধ্যবাধকতা বোঝানো হবে তখন মাস্ট পরিবর্তন না হয় মাস্ট থেকে যাবে। আর যখন চির বাধ্যবাধকতা না বোঝায় কোনো সাধারণ কোনো ঘটনা বোঝাবে তখন সেটা ইনডাইরেক্ট নারেশনে হ্যাড টু হবে। এখন আমরা একটু দেখি এখানে হলো, সবাই একটু খেয়াল করেন আর অ্যানসার করে লিখুন। এবার খেয়াল করেন আনিস said, ইনডাইরেক্ট করছি আনিস said that। দেখেন এখানে আই কে আপনি পরিবর্তন করবেন মির সাথে আনিস, তাহলে আনিসের জায়গায় আমি কি লিখতে পারবো, আনিস আর লিখতে পারবো না, কি লিখবো বলেন তো, আনিসের জায়গায় আমি লিখবো হি। তাহলে আনিস said that he, এই মাস্ট বলেন মাস্ট দ্বারা আই মাস্ট রাইট এ লেটার, আমি অবশ্যই একটা চিঠি লিখি। বলেন চিঠি লেখাটা কি চির বাধ্যবাধকতা কিছু না, আপনি চিঠি লিখলেও পারেন, মেসেজ দিলেও পারেন, ভয়েস মেসেজ দিলেও পারেন, মুখে কল দিয়ে কথা বললেও পারেন, এমনকি মেসেজ না দিলে কথা না বললেও কিন্তু ভাই কোনো সমস্যা হবে না। তার মানে চিঠি লেখাটা কিন্তু বাধ্যবাধকতা না। আই মাস্ট গো দেয়ার, আমি সেখানে যাই। বলেন সেখানে যাওয়াটা আমার কোনো চির বাধ্যবাধকতা না। তাহলে এটা হবে কি had to, he had to write a letter। কিন্তু নিচেরটা খেয়াল করেন বলা আছে he said, সে বলল, that, যে we must go there। ভাই we must go মানে কি আমাদেরকে অবশ্যই যেতে হবে বা আমাদেরকে অবশ্যই যেতে হয়। এই যাওয়া বলতে কি কোনো পিকনিকে যাওয়া, এই যাওয়া বলতে কি শ্বশুর বাড়ি যাওয়া, এই যাওয়া বলতে কি মেয়ে দেখতে যাওয়া,
এই যে যাওয়া দেখতে কি পার্কে যাওয়া? না ভাই, এই যাওয়া মানে মারা যাওয়া। এই যাওয়া মানে কি? মারা যাওয়া। উই মাস্ট গো বলতে বোঝাচ্ছে আমাদের সবাইকে একদিন চলে যেতে হবে। কোথায় চলে যেতে হবে? মহান আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে একদিন মৃত্যুবরণ করতে হবে, সবাইকে একদিন মরার স্বাদ গ্রহণ করতে হবে। তাহলে উই মাস্ট গো দ্বারা বোঝাচ্ছে আমাদেরকে সবাইকে একদিন মারা যেতে হবে। এখানে ভাই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে ওই রেস্টুরেন্টে বসে বা ওই পার্কে বসে বসে আনন্দ করার জন্য যাওয়া বোঝাচ্ছে না। এই যাওয়া বোঝাচ্ছে চিরকালীন চলে যাওয়া, মৃত্যু হয়ে যাওয়া। তাহলে এই যে মৃত্যু হয়ে যাওয়া বা চিরকালের জন্য চলে যাওয়া, এটা ভাই একটা চির বাধ্যবাধকতা, সাধারণ কোনো ঘটনা নাই যে গার্লফ্রেন্ড আজকে ফোন দিছে, আসো রমনা পার্কে একটু বসে দুজন ফুচকা খাই, আমার ভালো লাগতেছে না গেলাম না, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এটা চির বাধ্যবাধকতা না, কিন্তু আমাদের সবাইকে একদিন মারা যেতে হবে, এটা কিন্তু চির বাধ্যবাধকতা। এই জন্য উই মাস্ট, এই মাস্ট পরিবর্তন না হয়ে মাস্ট থেকে যাবে। কিন্তু আপনি যদি উই মাস্ট গো দ্বারা উই মাস্ট গো না দিয়ে আপনি যদি বলেন উই হ্যাড টু গো, তাহলে কিন্তু এটা ভুল হবে, কারণ এটা চির বাধ্যবাধকতা বোঝাচ্ছে। আর হ্যাড টু হবে কখন? যখন চির বাধ্যবাধকতা না হয়ে সাধারণ কোনো ঘটনা বোঝাবে। আপনি গেলেও পারেন, না গেলেও পারেন, করলেও পারেন, না করলেও পারেন, কিন্তু যেটা অবশ্যই করতে হবে, যেটা অবশ্যই ঘটবে, চিরকালীন বাধ্যবাধকতা আছে, সেখানে আপনাকে মাস্ট রেখে দিতে হবে। কি কিনা একটু বলেন। ক্লাসটা কি সুন্দর করে জমিয়ে ফেলেছিলাম আমরা, অথচ একটু নেট স্লোর কারণে ঝামেলাটা হয়ে গেল। অনেকদিন নেটের কোনো সমস্যা হয় না, আজকে তো হঠাৎ করে কেন হলো? ন্যারেশনটা খুব সুন্দর করে শেষ করতে পারতাম আমরা। খেয়াল করেন, এই এখানে উই দেওয়া হয়নি, এখানে উই হবে, উই মাস্ট হবে। হ্যাঁ, এখন খেয়াল করেন, এইখানে একটু সবাই একটু আমার দিকে একটু খেয়াল করেন। এই উই দ্বারা বোঝাচ্ছে সমগ্র মানব জাতি। ওই উই দ্বারা কি শুধু আপনি আমি, আমরা যারা ক্লাসে আছি তারা বোঝাচ্ছে না, এই উই দ্বারা বোঝাচ্ছে সমগ্র মানব জাতিকে, সমগ্র প্রাণীকুলকে। তাহলে উই দ্বারা কিন্তু এক দুইজন, আমরা দুই চারজনকে বোঝাচ্ছি না, সমগ্র এই পৃথিবীর সমগ্র মানুষকে বোঝানো হচ্ছে। হ্যাঁ, তাহলে এই উই যে নিচের হি সেড, এই উই দ্বারাও উই আর অল সিনার্স, আমরা সবাই কি? পাপী। হি সেড উই আর অল সিনার্স, এই সিনার্স, সিন মানে পাপ, সিনার্স মানে পাপিষ্ঠ, বা আমরা যারা পাপ করেছি। তাহলে উই আর অল সিনার্স, সে বললো আমরা সবাই পাপী। এই উই দ্বারা কিন্তু সমগ্র মানব জাতিকে বোঝানো হচ্ছে, কারণ আমরা এই পৃথিবীতে আসার পরের থেকে কম করি আর বেশি করি, সবাই কিন্তু একটু পাপ কাজ করলেও কিন্তু করছি, কেউ বলতে পারবে না যে আমি কোনো পাপ কাজ করি নাই, এটা কিন্তু আমরা কেউ বলতে পারবো না। তার মানে উই আর অল সিনার্স, উই দ্বারা কিন্তু আপনি আমি বা দুই চারজনকে বোঝাচ্ছে না, সমগ্র মানব জাতি যারা অতীতেও এই পৃথিবীতে এসেছিল, এখনো আছে, ভবিষ্যতেও আসবে, সবাইকে বোঝানো হচ্ছে। তার মানে উই দ্বারা যদি মানব জাতিকে বোঝানো হয়, উই ফার্স্ট পারসন হওয়া সত্ত্বেও সে কখনো সাবজেক্টের সাথে পরিবর্তন হবে না। খেয়াল করেন, তাহলে যা আছে তাই থেকে যাবে। তাহলে উই সে, হি সেড দ্যাট, হি সেড দ্যাট উই 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 আর বলেন আমরা সবাই পাপী, আমাদেরকে সবাই একদিন কি করতে হবে? মারা যেতে হবে। এগুলো চিরন্তন সত্য, এগুলো কি চিরন্তন সত্য কথা ভাই। আর চিরন্তন সত্য কোনো ঘটনা কখনো পাস্ট টেন্সে হবে না। চিরন্তন সত্য ঘটনা সবসময় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হবে। চিরন্তন সত্য ঘটনা সবসময় কোন টেন্সে হবে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হবে। তাহলে উই আর, এখানে কোনো ওয়ার দেওয়া যাবে না, উই আর অল সিনার্স, উই আর অল সিনার্স। তাহলে হি সেড দ্যাট উই আর অল সিনার্স, উই দ্বারা মানব জাতিকে বোঝালে উই পরিবর্তন হয় না, আর উই আর অল সিনার্স চির সত্য বা চিরন্তন সত্য কথা সবসময় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। যদিও এখানে পাস্ট টেন্স আছে, আপনাদের মনে হচ্ছে এখানে ওয়াজ হবে বা ওয়ার হবে, না, এখানে আর হবে। কেন? কারণ চিরন্তন সত্য ঘটনা কখনো পাস্ট টেন্সে করা যাবে না। ক্লিয়ার কিনা সবাই একটু আমাকে বলবেন, ক্লিয়ার কিনা একটু সবাই আমাকে বলবেন। তাহলে মোডাল অক্সিলারি পরে সবসময় ভার্বের কোন ফর্ম বসাতে হবে? বেস ফর্ম বসাতে হবে। এদিকে আরেকটা কোশ্চেন দেখেন, হি সেড টু মি, হি সেড টু মি উই ক্যান নট,
we cannot do it. We cannot do it. We cannot do it. He said to me, we cannot do it. হ্যাঁ, অ্যানসার করেন তো সবাই এটা। সবাই এটা অ্যানসার করেন তো। আমাদের ক্লাসটা অনেক এগিয়ে যেত। আল্লাহ কপালটা আজকে কেন এরকম খারাপ করে দিল আল্লাহ জানে। কি চমৎকার করে শুরুটা করেছিলাম। অ্যানসার করেন তো সবাই। মডেল অক্সিলারি ভার্ব ক্যান আছে, তাহলে মডেল অক্সিলারি থাকলে কি হবে? দেখেন, হি সাবজেক্ট থেকে যাবে সেড টু এর পরিবর্তে টোল্ড। আমি বলেছি সেড এর পরে টু থাকলে টোল্ড, আর টু না থাকলে সেড থেকে যাবে। হি টোল্ড মি দ্যাট। হি টোল্ড মি দ্যাট। হি টোল্ড মি দ্যাট। দেখেন এখানে কি হবে বলেন। ইউ ক্যান নট, এখানে উই না, এটা ইউ। প্রশ্ন এসেছিল ইউ দিয়ে, তাহলে ইউ ক্যান নট হবে। তাহলে ইউ থাকলে সেকেন্ড পারসন, এটা মির সাথে পরিবর্তন হয়ে আই হবে। তাহলে হি টোল্ড মি দ্যাট আই কুড। ক্যান থাকলে কি হয়? কুড। কুড নট, কুড এর পরে সবসময় ভার্বের বেস ফর্ম ডু ইট। এটা হবে অ্যান্সার। তাহলে হি টোল্ড মি দ্যাট আই কুড নট ডু ইট। তাহলে মডাল অক্সিলারি ভার্ব যদি কোনো ডিরেক্টে থাকে, তাহলে ইনডিরেক্ট করার সময় শুধু মডাল অক্সিলারি ভার্বের ভার্বটাই চেঞ্জ করলে হবে, এরপরে ভার্বের অন্য কোনো চেঞ্জ আসবে না। ক্লিয়ার কিনা একটু বলেন। ক্লিয়ার কিনা একটু বলেন। হ্যাঁ, উই যদি থাকতো তাহলে হতো। হ্যাঁ, আমাদের আপুরা ভাইয়েরা যারা অ্যানসার করেছেন দ্যাট দিয়ে দিয়েছেন তাদেরটা সঠিক, কারণ উই থাকলে চেঞ্জ করে সেখানে দে হয়। হ্যাঁ, এটা কিন্তু ভুল না, এটা ঠিক আছে। আমি পরে উই চেঞ্জ ইউ দিয়েছি, আপনারা যারা অ্যানসার করেছেন তাদেরটা সঠিক। এবার আসেন ভাইয়েরা, আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স শেষ করে ফেলেছি। এবার আমরা পড়বো ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবার আমরা পড়বো কি? ইন্টারোগেটিভ সেন্টেন্স। আসেন, ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমরা পড়বো ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে হলো ভাই প্রশ্নবোধক বাক্য। ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে কি? প্রশ্নবোধক বাক্য। এখন ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয় দুই ভাবে। একটা হলো ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয়, আর একটা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়। একটা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়, আর একটা ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয়। তাহলে এই দুই ভাবে কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স হতে পারে। এখন ইন্টারোগেটিভ সেন্টেন্স যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি কোনো ডিরেক্ট নারেশন থাকে, তাহলে ইনডিরেক্ট করার সময় আমাদের কি করতে হবে? প্রথম সাবজেক্ট, তারপরে সেড টু বা টোল্ড কে সেড টু বা সেড কে পরিবর্তন করে আমাদের কি লিখতে হবে? কি আস্কড। কি লিখতে হবে? আস্কড অথবা ইনকোয়ার অফ। ইনকোয়ার অফ, আস্ক অথবা ইনকোয়ার অফ। আস্ক অথবা কি ইনকোয়ার অফ। তারপরে আমাদের কি লিখতে হবে? ইফ। ইফ। তারপরে আমাদের কি লিখতে হবে? ইফ। যদি অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয় তাহলে আমরা এখানে লিখব ইফ। হি আস্কড মি ইফ। হি ইনকোয়ার অফ ইফ। তাহলে হি আস্কড মি ইফ। তারপরে এই যে ইনডাইরেক্ট যে এখানে যে রিপোর্টিং, এই রিপোর্টেড স্পিচটা থাকবে, এটা আমরা চেঞ্জ করে ফেলবো। তাহলে আমরা আগে প্রশ্ন লিখি একটা। She asked me, she said to me, are you happy? Are you happy in your new job? শেষে জিজ্ঞাসা চিহ্ন। আরেকটা কোশ্চেন। He said to me, do you take the examination?
এই দুইটা কোশ্চেনের অ্যান্সার করেন তো একটু দ্রুত। এই দুইটা কোশ্চেনের অ্যান্সার করেন তো। He said to me, "Are you happy in your new job?" He said to me, "Do you take the examination?" He said to me, "If I am happy in my new job." খেয়াল করেন না কিন্তু ফার্স্ট টেন্সে আছে দুটো, দুটো কিন্তু ফার্স্ট টেন্সে আছে, সেদিকে একটু খেয়াল করতে হবে। দুটো কিন্তু ফার্স্ট টেন্সে আছে, সেদিকে একটু খেয়াল করি। আমি অ্যান্সার করছি, দেখেন 1 নাম্বার কোশ্চেনের অ্যান্সারটা দেখেন, আমি অ্যান্সার করছি, সবাই এদিকে খেয়াল করেন। she said to থাকলে আমরা কি দিব? asked। said to আমরা কি দিব? এটা পাস্ট টেন্স, তাহলে এখানে asked দিব। she asked me, she asked me, যোগ করব কি দিয়ে? if দিয়ে। ইন্টারোগেটিভ সেন্টেন্সে কিন্তু আমাদের কি করা যাবে না? দ্যাট দিয়ে যুক্ত করা যাবে না, ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে আমাদেরকে if লিখতে হবে। কি লিখতে হবে? if লিখতে হবে। she asked me if। দেখেন এখানে আমরা এই যে if এর পরে, অর্থাৎ আপনারা একটা কথা মনে রাখবেন, ইনডিরেক্ট ন্যারেশনে কখনো if যুক্ত অংশটা ইন্টারোগেটিভ স্ট্রাকচার হবে না, তাহলে কি হবে? অ্যাসার্টিভ হবে। তাহলে ইনডাইরেক্ট ন্যারেশনে if যুক্ত অংশটা, if যুক্ত ক্লজটা কখনো ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্যাটার্নে হবে না। তার মানে if এর পরে কখনো অক্সিলারি ভার্ব বসবে না, if এর পরে সবসময় সাবজেক্ট বসাতে হবে। if এর পরে কখনো কি বসবে না? অক্সিলারি ভার্ব বসবে না, if এর পরে কি বসাতে হবে? সাবজেক্ট বসাতে হবে। তাহলে ইউ পরিবর্তন হবে কার সাথে? মির সাথে, অবজেক্টের সাথে, অর্থাৎ সেকেন্ড পারসন ইউ, অবজেক্টের সাথে পরিবর্তন হবে আই। তাহলে she asked me if I, বলেন আর আছে কোন টেন্স? প্রেজেন্ট ইনডেফিনিট। আর কোন টেন্স? প্রেজেন্ট ইনডেফিনিট। তাহলে আর থাকলে হবে কি? ওয়াজ অথবা ওয়ার। তাহলে আই এর সাথে কি হয়? ওয়াজ হয়। if I was happy, if I was happy in, বলেন ইউ আর আছে, তাহলে কার সাথে পরিবর্তন হবে? মির সাথে। তাহলে ইন মাই, ইউর থাকলে মাই নিউ জব। খেয়াল করেন, she asked me if I was happy in my new job. She asked me if I was happy in my new job. বুঝতে পেরেছেন কিনা সবাই একটু বলেন, বুঝতে পেরেছেন কিনা এটা সবাই একটু কমেন্ট করে বলেন। দেখেন 2 নাম্বারটা অ্যানসার করছি আমরা, he asked me if এই ইনভার্ট করার জন্য if, বলেন ইউটা পরিবর্তন হবে কার সাথে? মির সাথে। তাহলে আই, if I do আছে, তাহলে কি হবে? এটা ফার্স্ট ইনডেফিনিট টেন্স। তাহলে আমাদেরকে অক্সিলারি ভার্ব বানানোর দরকার নেই, কারণ এখানে মেইন ভার্ব আছে। এইখানে আমরা আর কে ওয়াজ করেছিলাম কেন? কারণ এই বাক্যে আর কোনো মেইন ভার্ব নাই, এজন্য আমরা আর কে মেইন ভার্ব ধরে ওয়াজ এনেছিলাম। কিন্তু এই বাক্যে টেক মেইন ভার্ব থাকার কারণে আমাদেরকে ডু কে আর আনার দরকার নেই, কারণ ডুটা অক্সিলারি, ওটা বাদ দিয়ে দিব। আমরা অ্যাসার্টিভ করব, অ্যাসার্টিভ সেন্টেন্সে আমাদের অক্সিলারি ভার্বের কোনো দরকার নেই। তার মানে এটা কি হবে? টেক আছে, তাহলে প্রেজেন্ট টেন্স আছে, কিন্তু আমার এটা হচ্ছে পাস্ট টেন্স আস্ক। তাহলে আমি টেক না দিয়ে এখানে লিখবো টুক। I took the examination. I took আছে না? তাহলে এখানে আসছে কোন টেন্স? প্রেজেন্ট টেন্স। তাহলে I took the examination. বুঝতে পেরেছেন কিনা একটু বলেন, বুঝতে পেরেছেন কিনা একটু বলেন, ক্লিয়ার কিনা সবাই? একটু ক্লিয়ার কিনা সবাই একটু বলেন। ইয়েস, হ্যাঁ। আজকে মানে ক্লাসটা এত সুন্দর করে আমরা শেষ করতে পারতাম, যে দুর্ভাগ্য হলো আজকে বিদ্যুৎটা মানে কিছুক্ষণের জন্য হলেও একটু ডিস্টার্ব করছে। আর এরপরে আবার আমার 10টার সময়, ঠিক 10টা একটা ক্লাস আছে, এজন্য আমি
চাইলেও মনে করেন এই ক্লাসটা পুরোপুরি আরো 20 মিনিট দিয়ে শেষ করব, সেই সময় পাওয়া যাবে না। প্রয়োজনে আমাদের ন্যারেশনে আমি আজকে বোঝাচ্ছি, যদি অল্প একটু অংশ থেকে যায়, হ্যাঁ, দুই একটা রুল যদি থাকেও প্রয়োজনে আমি পরের দিন ক্লাসের শুরুতে দেখিয়ে দিব। আমরা আজকে ইন্টারোগেটিভ সেন্টেন্স শেষ করি, ইম্পারেটিভ সেন্টেন্সটা আর অপটেটিভ এক্সক্লেমেটরি, এই তিনটা। অপটেটিভ এক্সক্লেমেটরিতে খুব বেশি কোশ্চেন আমাদের পরীক্ষা আসে না, আমাদের আসে ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ আর ইম্পারেটিভ থেকে। তো আজকে আমরা অ্যাসার্টিভটা শেষ করব, ইন্টারোগেটিভটা শেষ করব, ইম্পারেটিভ থেকে আমি আগামী দিন ক্লাসের শুরুতে আলোচনা করব। হ্যাঁ, কারণ আমার 10টার সময় একটা ক্লাস আছে, তার জন্য আমি আজকে ওই গ্যাপটা যদি না পড়তো তাহলে শেষ করতে পারতাম। দেখেন এবার ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হবে, তাহলে আমরা ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে একটা কোশ্চেন দেখি। He said to me, whose book do you want? Whose book do you want? Whose book do you want? খেয়াল করেন, এটা আগে আমাদের ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হবে। আরেকটা লিখি, he said to me how did you do it? খেয়াল করেন তো একটু, এই দুইটা আমরা এখন এই দুইটা করে আজকের মতো শেষ করব। আর আগামী দিন ক্লাসে আমি একটু সময় বেশি নিয়ে প্রথম থেকে আমি ইম্পারেটিভটা আলোচনা করে নিব, কারণ আমার 10টার সময় একটা ক্লাস আছে। শীট দেন প্লিজ, অবশ্যই শীট দিবে, শীট নিয়ে সমস্যা নেই, এই দুটো অ্যানসার করতে হবে, এই দুটো একটু অ্যানসার করার চেষ্টা করেন সবাই। আর যে ক্লাসটা আমি করেছি এতক্ষণ, এটা একটু রিপিট করবেন, বারবার করে একটু দেখবেন। আর একটু অংশ বাকি আছে, ওই অংশটা আমি লাস্টের দিন শুরু করব, প্রথম থেকে শুরু করব। এখন এইখানে নিয়ম হলো, দেখেন হি বসিয়ে দিলাম, he asked me whose book, অর্থাৎ এই যে WH ওয়ার্ড দিয়ে যদি অক্সিলারি ভার্ব শুরু হয়, WH ওয়ার্ডটা কিন্তু থেকে যাবে। WH ওয়ার্ড দিয়ে যদি কোনো অক্সিলারি ভার্ব শুরু হয়, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় অক্সিলারি WH ওয়ার্ডটা কিন্তু থেকে যাবে। অক্সিলারি ভার্ব পরিবর্তন হয়ে যেমন ইফ হয়েছিল, ওইখানে কিন্তু WH ওয়ার্ডের কোনো পরিবর্তন নেই, WH ওয়ার্ডের জায়গায় থেকে যাবে। তাহলে দেখেন হুজ বুক, দেখেন এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডেফিনিট, তাহলে এটা সেট আছে, তাহলে এটা পরিবর্তন হবে টেন্সের। তাহলে এখানে আছে ডু ইউ ওয়ান্ট, আছে প্রেজেন্ট ইনডেফিনিট, তাহলে হবে পাস্ট ইনডেফিনিট। এখন ইউ হলো সেকেন্ড পারসন, পরিবর্তন হবে অবজেক্টের সঙ্গে, তাহলে এটা হবে আই ওয়ান্টেড। আর আমি বলেছি এই যে WH ওয়ার্ড যুক্ত বা ইফ যুক্ত ক্লজটা কখনো ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠন অনুযায়ী হবে না। তার মানে WH ওয়ার্ডের পরে সাবজেক্ট, তারপরে ভার্ব, অর্থাৎ অ্যাসার্টিভ হবে। সবাই বুঝতে পেরেছেন কিনা একটু বলেন। হি আস্কড, সেড টু জায়গায় আস্কড মি, WH ওয়ার্ড থাকলে WH ওয়ার্ডই থাকবে, ওইটা দিয়েই দুইটা বাক্য যুক্ত হবে। এখানে কোনো ইফ বা দ্যাট কোনো কিছু আনা যাবে না। এবার এটা আছে প্রেজেন্ট ইনডেফিনিট, তাহলে ইউ পরিবর্তন হয়ে মির সাথে আই হয়ে যাবে, আই ওয়ান্ট পাস্ট হবে ওয়ান্টেড। বুঝছেন কিনা সবাই একটু বলেন। এবার আমরা আসি দ্বিতীয় কোশ্চেনটা। হি asked me how, বলেন did you do it? তাহলে এটা পাস্ট ইনডেফিনিট টেন্স আছে, তাহলে অক্সিলারি ভার্ব আমার এখানে আনা লাগবে না। তাহলে আমি এখানে আসবো কি, এখানে পাস্ট ইনডেফিনিট টেন্স আছে, তাহলে এটা কিন্তু পাস্ট ইনডেফিনিট টেন্স থাকলে আমরা কোন টেন্সে করব? পাস্ট পারফেক্ট টেন্সে। পাস্ট ইনডেফিনিট টেন্স থাকলে কোন টেন্সে করব? পাস্ট পারফেক্ট টেন্সে করব। তাহলে দেখেন ইউ পরিবর্তন হবে কার সাথে? মির সাথে, পরিবর্তন হয়ে হবে আই। তারপরে
ডু, ডু এর পাস্ট ফর্ম হলো হ্যাড ডান, ডু এর পাস্ট পারফেক্ট হলো হ্যাড ডান, ডু এর পাস্ট পারফেক্ট হলো কি হ্যাড ডান। তার মানে পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে ওইটাকে কি করতে হয়, পাস্ট পারফেক্ট করতে হয়। পাস্ট পারফেক্ট গঠন হলো হ্যাড প্লাস ভি3, হ্যাড প্লাস ভি3 তারপরে ইট, এটা। তাহলে হি আস্কড মি হাউ আই হ্যাড ডান ইট, হি আস্কড মি হাউ আই হ্যাড ডান ইট, কারণ পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট, আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে পাস্ট ইনডিফিনিট। তাহলে বুঝছেন কিনা সবাই একটু বলেন, বুঝছেন কিনা সবাই একটু বলেন। হ্যাঁ ভাইরা বোনেরা, আজকে আমাদের ন্যারেশনটা শেষ হতে পারতো আর 10 থেকে 15 মিনিট টাইম হলে আমার শেষ হয়ে যেত, কিন্তু আপনাদের কাছে আমি খুব দুঃখিত এবং কি বলবো, আমি খুব লজ্জিত যে অল্প একটু আমাকে রেখে দিতে হচ্ছে, কারণ ওই আমার 10টা ক্লাস শুরু হয়ে গেছে অলরেডি, আমার আরেকটা ক্লাস আছে এখন। আর সেজন্য আমি 10 মিনিট আগে আপনাদেরকে 10 মিনিটের জন্য একটু রেখে দিচ্ছি। আমি আপনাদের কাছে খুব দুঃখিত, লজ্জিত যে মানে নেটে যে সমস্যাটা অনেকদিন পরে দেখা দিচ্ছে, এটা অনাকাঙ্ক্ষিত, এটা আমার করারও কিছু ছিল না। আমি পরের দিন যেদিন ক্লাস হবে, আমি প্রথমেই এই ইন্টারোগেটিভের পরে ইম্পারেটিভ এটা শুরু করব, 15 থেকে 20 মিনিট আলোচনা করে তারপরে আমরা পরবর্তী লেকচারের ক্লাস শুরু করব। তাহলে এই ক্লাসটা আপনারা দেখেন। আর এটা আর কি, আমি আপনাদের কাছে আমার দুঃখ প্রকাশ করছি যে একটু বাকি রেখে দিলাম, কারণ আমার এখন আরেকটা ক্লাসে জয়েন করতে হবে। না হলে আমি আরো আধা ঘন্টা 1 ঘন্টা লাগলেও শেষ করে তারপরে আমি ক্লাস ফিনিশ করতাম। ঠিক আছে, তাহলে আসসালামু আলাইকুম, ভালো থাকেন। পরের দিন এটুকু আমি শেষ করে দিব, যেটুকু করেছি